আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন? তারা যেভাবেই হোক প্রফেসর ইউনূসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। ঘনিষ্ঠ হইয়া মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে, মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আজ একটা সলিড প্রমাণ দেব। মাহমুদুর রহমান যে গ্রাউন্ডে তিনি এই কারাগারে আছেন সেটি নিয়ে মানুষের ক্ষোভ আছে। ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কেননা মাহমুদুর রহমান এক নির্যাতিত সাংবাদিক, যদিও দীর্ঘ সময় ধরে তার অনুপস্থিতি ছিল, কিন্তু সেই 2013 সালে যখন শাহবাগের গণজাগরণ মঞ্চ, সেই মঞ্চকে তিনি বলছিলেন ফ্যাসিবাদের পদধ্বনি। ওইটাই আমাদের মনস্পটে আছে যে মাহমুদ ভাই প্রথমে বলেছিল এটি ফ্যাসিবাদের পদধ্বনি, এরপরে তো আমরা দেখলাম এটা ফ্যাসিবাদ। তো সেই হিসেবে মাহমুদ ভাইয়ের এই যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতা অবশ্যই এটি প্রশংসার দাবিদার। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব, তার আগে একটা সুসংবাদ দেই, তাই না? মেলাদিন সুসংবাদ পাই না। প্রফেসর ইউনূসের নামে নাকি কেউ কটূক্তি করেছিল, তাই মামলা করে দিছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন? তারা যেভাবেই হোক প্রফেসর ইউনূসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে, সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে। মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে, মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আজ একটা সলিড প্রমাণ দেব। দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনূসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা চিনতেছে না প্রফেসর ইউনূসের প্রশাসন। আসেন একটা এক্সাম্পল আজকে দেখি, এরকম অনেক এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল দেখব। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল, অর্থ পাচার, অনিয়ম, ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানির শেয়ার কেনা, মালয়েশিয়া, আরব আমিরাতে অর্থ পাচার করছে আওয়ামী লীগের আশীর্বাদ নিয়া। এডিটর সাহেব এটা দেখান না, ওনার আওয়ামী প্রীতির কিচ্ছা দেখান না, কয়টা ছবি দেখান একের পর এক কইরা, এটার পর একটা কইরা দেখান আর কি। আর এনা জাউরা সিল মেরে দেন প্রত্যেকটা ছবির উপরে। দেখেছেন হাসিনার মতো ফটো খিচিছে আর সেটা দিয়ে ওর আকাম জায়েজ করেছে। এখন দেখেন ওই প্রফেসর ইউনূসেরও সারে নাই, উঠিয়ে গিয়া ফটো খিচিছে। দেখেছেন আমি কইছিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনূসকে এই সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের। ইন্টেলিজেন্স ওনার চারপাশে ঘিরা থাকে, ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে, তাই না? ওই প্লেনে তার প্রফেসর ইউনূস একা যায়নি, আরো অনেকে গেছে। সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারের, তারা প্রফেসর ইউনূসের ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনূস বলে দিবেন, আমি এটা বলছিলাম না। হ্যাঁ, কিন্তু প্রফেসর ইউনূস যেহেতু গো ধরিছেন বাচ্চা পোলাপানের মতো যে আমার কথা শুনবেন না, তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেখেন স্যার কার লগে ফটো খিচিয়েছেন, দেখেছেন ওই আপনারে বেচবে। যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ, তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে। সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। ওরা তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য, ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে? আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না বা ইউনিট সেন্টারের প্রধান না, আপনার একটা পজিশনের ভার আছে না? আপনার আশেপাশে যারা আছে তারা ভাল শুন, এই যে দেখেন তৌহিদ সাহেব গিয়া বসিছে ওই ওরই মিটিং এ বসিছে। দেখেছেন তৌহিদ সাহেব এইসব ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না। আপনি গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে, আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে, এটা আপনার প্রবলেম। ওইখানে তো মেলা কাজ, ওইখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না। কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকসন হাইটে যান, সাধারণ বাংলাদেশিদের সাথে মিশেন, কথা বলেন। ধান্দাবাজদের সাথে ঢলাঢলি করেন কেন? আমি আপনার জায়গায় থাকলে কি করলাম ইনি জানেন? ওই টাইমটায় যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম, তাহলে আমি কি করতাম? ওই আমেরিকাত গেছি তো, ওই যে ইলিয়াস, কনক সারোয়ার, শাহেদ আলম, মুনির হায়দার, জ্যাকব, নাজমুস সাকিব, টিটো, এই সবাই ডাকতাম।
ওদের সাথে একটু কথা বলতাম, একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলামই বা ডিনার টিনার করলামই, ওদের বিপ্লবে কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম। উনি যা নিয়ে আলাপ করেছেন, যা আউটপুট হয়েছে না ওই ভালসুনদের সাথে ধান্দাবাজদের সাথে, তার সাথে 100 গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন। কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার। দেশ নিয়ে এরা সারাক্ষণ ভাবে, ধান্দা করে না কেউ। ইলিয়াস উবের চালায় পেট চালানোর জন্য, ধান্দা করে না। এরা পিওর মানুষ, পিওর মানুষ। দেশের কাছে কখনো কিছু চাইবে না, দিবে, শুধু দিছেও, এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা। এইবার আসেন আমেরিকা প্রশ্ন। আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনূস, এতে মেলাজন মাইন্ড করেছে, তো কেন আমেরিকার ব্লকে আমাদের যাওয়া উচিত না, আসেন সে বিষয়টা আলাপ করি। আমি প্রথমে বলি, বাংলাদেশকে আমেরিকা, ইন্ডিয়া, চীন কোন ব্লকেই যাওয়া উচিত না। তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত। কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে। কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি। এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন। কেন ভারত প্রশ্ন? ভারত আর আমেরিকা পুটকিতে পুটকিতে খাতির আছে, বুঝছাও। এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না। কেন পারি না? আরেকটু ব্যাখ্যা করে বলা দরকার। পুটকিতে পুটকিতে ক্যাঙ্কা খাতির। বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক। সেই আমাদের 1971-এ মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গোলামী চুক্তি সম্পাদনে, যেটা স্বাক্ষর করার পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হইয়া পড়ে গেছিলেন। জানেন এটা? ওসমানী ওনারা কইছিল আপনি দেশ বেঁচে দিলেন এইভাবে। গত 15 বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্য সরকারকে বসায় রেখা, দিল্লির দাসীরে বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে। এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে, তাই না? ওরা আশ্রয় দিচ্ছে, তাই না? ও পালিচ্ছে, তাই না? আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে, আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে। আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে চিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে? রাখে নাই। এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে। এমন সব ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করেছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোন দেশে নাই। কোন দেশে নাই, আপনি কোথাও খুঁজে পাইবেন না। 1,500-এর বেশি মানুষ মারিছে কয়েকদিনে। এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল। এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায়, সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব। ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী, এটা আপনারা জানেন। আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে, পরেও শত্রুতা করবে, এখনো করিচ্ছে শত্রুতা। আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএনএর মধ্যে ঢুকে গেছে একেবারে। কংগ্রেস হোক, বিজেপি হোক, আর মমতা ব্যানার্জি হোক, কেউ এর থেকে বাইরে হবে না। মা এটা লিখে রাখতে পারেন। এইটা একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন। আপনাকে যদি সামনে আগাইতে হয়, আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে, সক্রিয় কর্মপন্থা লাগবে। এবং যে কারণে হোক, আমি কাউকে এইটার জন্য মন্দ কথা বলবো না। পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে। আমি আর বিস্তারিত গেলাম না। একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে, ভবিষ্যতেও নিতে পারে, তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে, বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে? এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি? আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না। তার কারণগুলো কি এটা ব্যাখ্যা করি। কেন পারবে না আসেন এটা ব্যাখ্যা করি। যে কোনো দেশের কোনো একটা নীতি, পররাষ্ট্র নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন, এটার কেন্দ্র একদম মূল বিষয়টা হলো জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। আমেরিকার স্বার্থ কার সাথে বেশি? কেমনে বুঝবেন? বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? কেমনে বুঝবেন? কিছু ফিগার দিয়ে, কিছু ডেটা দিয়ে, তাই না? আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ, তাই না? আমরা তো জানি। সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি? মুনাফা তৈরি করা। আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয়। 2022 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন? $191 বিলিয়ন। একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $14 বিলিয়ন মাত্র।
ভারতে আমেরিকার রপ্তানি ছিল $78 বিলিয়ন, মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে। বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল $3 বিলিয়নেরও কম, 3 বিলিয়নের পৌঁছাইতে পারে নাই। 2022 সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $46 বিলিয়ন। আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $0.5 বিলিয়ন, আধা। ফুটে পয়সাও দাম দেয় না আপনারে। এখন আপনারাই বলেন, আমেরিকার অধিক মুনাফা কার সাথে, বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে, এই চিন্তা আপনি কেমনে করবেন? ধুর পটান আমাদেরকে, আমরা বুঝি না। আমেরিকা কখনো আপনারে পাত্তা দিবে? কখনো ভারতের উপরে দিবে না। ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা নেবে, এটা লিখে রাখেন। 2 নাম্বার, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না, জোট হয়েছে না? ওইটাতে ভারত অন্যতম সদস্য না? সদস্য তো। আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে, ওখানে কি বলছে জানেন? মানে ইংরেজিতে কইছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার অ্যান্ড লিডার ইন সাউথ এশিয়া। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? তো অর্থাৎ এটার মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের চালিকা শক্তি ভারত। এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যান, একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজিওনাল লিডারশিপ। তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা। এটা লিখিত পরিতরে ভাই, প্রেসিডেন্টের ডকুমেন্ট, আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট। দেখেন, এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি। আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে খুঁজেন, পাবেন না। আমি পাই নাই, আপনারা পাইলে জানাই। এরপরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে? তৃতীয়ত, আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি, সেটাকে ইসরায়েলি লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয়। আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না। এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণ প্রথা, এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, ওইটাতে স্বাক্ষর করতে পারে না। এই যে অ্যান্ড্রু ককবার্নের যে প্রবন্ধ, এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে, যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে। এর মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করি। যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন HAF, আমেরিকান রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারে সক্রিয়। তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে। এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে। যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে, যেন তারা ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে নীরব থাকে। 2 নাম্বার, 2014 সালে মোদির আমেরিকা সফরের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। মোদি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তখন তার উপরে 2002 সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায়। এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য, যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন। এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের এই যে অনুচ্ছেদ 370, এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। 2019 সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না, মনে আছে না? তারপরে এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয়, যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে। এই প্রবন্ধে আরো দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে। ভারতে গোহত্যার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো, মানে CAA এর মতো বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে, কিন্তু এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতের সমালোচনা না করে, বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে। এবং এইভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে। এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে। বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই।
এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আসলে নাই। আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই। তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাইবা আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচারণ করবে না, এটা লিখে রাখতে পারেন। এখন আপনারাই বলেন, বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এইরকম রোলের ওপরে? তা আমি তো রাখতে পারতেছি না। আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না। তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই, তাই না? গত 1 বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় ঘটছে। আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে, সেটা ভুল প্রমাণিত হয়েছে। উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত। এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে, এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরো সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না, কারণ আমি যে কারণগুলো বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান থাকবে। এই কারণেই ডোনাল্ডকে দিল্লি হয়ে ঢাকা আসতে হয়, বুঝো নাই? এই জন্যে। তবুও তর্কের খাতিরে যদি ধৈরাও নি যে আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে, তাইলে আমাদের দুইখান কথা আছে। কি কথা? তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যেরকম ডিল দিছিলেন, আমাদেরকে ওইরকম ডিল দিতে হবে। তাইলে আমরা বাধা দিব না। আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে, তাই না? তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন। আমরা জিন্দাবাদ দিব, আমেরিকা জিন্দাবাদ। আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে, তাই না? আপনারাও দেখেছেন। আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে, তাতে তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে, তার জন্যে অ্যাকশন প্ল্যান করেন। আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন, যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দ্রুত করে তুলতে পারি। আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন। এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না, বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায় থেকে খুব একটা কম ছিল না। আজ তারা কোথায় উঠে গেছে, আর আমরা 90 দশকে উঠতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম। গত 15 বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির 2 থেকে 3% খাইয়া ফেলছে প্রত্যেক বছরে। এইরকম দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই। ভেবে দেখেন, বিশ্বের 8ম জনবহুল এই দেশটা আগামী 10 বছরে কোথায় চলে যেতে পারে। তাতে আমাদের লাভ তো বটেই, আমেরিকারও লাভ। আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। আমেরিকাকে বলবো, ভারতের প্রবল চাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়ায় থাকতে পারেন নাই। গত নির্বাচন এটা প্রমাণ। আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাত ছেড়ে দিছিলেন। আমরা এত জীবন, এত রক্ত, এত অশ্রু বিসর্জন কইরা গণ হাসিনা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম। আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না, দিয়া ভারতের কাছে ফেলে যাবেন না, সেই ভরসা আমরা কি করে করব? তখন তো আমাদের যেই লাউ সেই কদুর মতো অবস্থা হবে। এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাঠামোয় কাজ করতে চান, আমরা প্রস্তুত। কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো। এই ব্যাপারে আমরা টনটনা, কোনো ছাড় নাই। আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে। আপনারা এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে এটা মনে রেখেন, ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না। আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো। আপনারা যদি আমাদেরকে ভারতের হেজিমনির মধ্যে ফেলে রাখতে চান, তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নেব না। মেনে তো নিবই না, দরকার হলে আবার প্রাণ দেব। তাইলে আপনারা তো দেখতেই পারতেছেন, এরকম হইলে এইটার বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে, ফাইট করতে হবে, এবং সেই লড়াই চীন যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটাই হবে। কেস ক্লিয়ার, কথা ফাইনাল। আমার কথা কলে স্ট্রেট। আমি কোনো হাঙ্কি পাঙ্কির মধ্যে নাই, আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই। আমি এই প্রসঙ্গে মাহমুদুর রহমানের একটা কথা আপনাদের বলতে চাই। কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের হামলার পরে রক্তাক্ত হয়ে বলছিলেন, আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো, লড়াই করব। এই লড়াই কিন্তু উনি একা করেন নাই।
এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জ্বালায় গেছিলেন সেটা দাবানল হয়ে ছড়ায় গেছে সারা দেশে। আমেরিকা যদি মনে করেন সামেসিকনে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন, তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। কেন আমি এই আলোচনার কিংবা সরাসরি লাইভের শিরোনাম দিয়েছি যে মাহমুদ ভাইয়ের রাজনৈতিক দলের নাম কি হবে সেটি আমি বলবো, তবে তার আগ দিয়ে মাহমুদুর রহমানের এই যে ইচ্ছাকৃত জেল জীবনকে কেন্দ্র করে যেসব আলোচনা হচ্ছে এবং যে অস্থিতিশীলতার চেষ্টা হচ্ছে সেটি খুবই দুঃখজনক বলেই আমার কাছে মনে হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে আমরা সবসময় প্র্যাকটিস করেছি একটা জিনিস, সেটা হলো যে ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নিশ্চয়ই আপনারা জানেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির স্লোগান। এটা শুধু বিএনপির স্লোগান না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষের উচিত হওয়া উচিত, মোটো হওয়া উচিত এই যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো ব্যক্তি মাহমুদুর রহমান কি দল এবং দেশ সবার চেয়ে বড় হয়ে গিয়েছেন কিনা, অথবা মাহমুদুর রহমানকে নিয়ে আমরা যারা কথা বলছি আমরা সবাই রাষ্ট্রের চেয়ে বড় হয়ে গেছি কিনা, এই যৌক্তিক প্রশ্নটা করা উচিত। এই কারণে করা উচিত যে দেখুন, মাহমুদুর রহমান মজলুম সাংবাদিক। আমরা যারা কথা বলি, আমি মজলুম যদি আপনারা অস্বীকার করেন আমার কিছু করার নাই, কারণ আমি নিজেকে মজলুম দাবি করতে চাই না। কিন্তু যদি বিবেচনা করেন এই এত দীর্ঘ সময়ে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আমরা যারা কথা বলে গেছি প্রত্যেকেই আমরা মজলুম। কিন্তু মজলুম বলে কি আমাদের এমন আচরণ করা উচিত যে রাষ্ট্র আমাদেরকে নিয়ে মেতে থাকবে তার দৈনন্দিন কাজ এবং অন্যান্য সবকিছু বাদ দিয়ে? আমি কেন বলছি এই কথা, যে মাহমুদুর রহমান দেশে ফিরেছেন যেই গ্রাউন্ডে তিনি এই কারাগারে আছেন সেটি নিয়ে মানুষের ক্ষোভ আছে। ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কেননা মাহমুদুর রহমান এক নির্যাতিত সাংবাদিক, যদিও দীর্ঘ সময় ধরে তার অনুপস্থিতি ছিল, কিন্তু সেই 2013 সালে যখন শাহবাগের গণজাগরণ মঞ্চ, সেই মঞ্চকে তিনি বলছিলেন ফ্যাসিবাদের পদধ্বনি। ওইটাই আমাদের মনস্পটে আছে যে মাহমুদ ভাই প্রথমে বলেছিল এটি ফ্যাসিবাদের পদধ্বনি, এরপরে তো আমরা দেখলাম এটা ফ্যাসিবাদী। তো সেই হিসেবে মাহমুদ ভাইয়ের এই যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতা অবশ্যই এটি প্রশংসার দাবিদার এবং আমরা তার অবদানকে স্বীকার করি। কিন্তু মাহমুদ ভাই দেশে গিয়েছেন অন্য সবার মতোই। মনির হায়দার ভাই দেশে ঘুরে এসেছেন, আমিও আগামী কয়েকদিনের মধ্যে দেশে যাওয়ার পরিকল্পনা করছি, যদিও আমি জানাবো না কাউকে। একান্তই আমার বাবার কবর জিয়ারত করা এবং অন্যান্য আমার মাকে দেখা, এর বাইরে আমি অন্য কোনো আমার এজেন্ডা নেই। কিন্তু সবার এজেন্ডা তো একরকম না। সেটি হলো মাহমুদ ভাই দেশে গিয়েছেন এবং তিনি তার আইনজীবীর বক্তব্য আমি শুনেছি যে মাহমুদুর রহমান নিজে জামিন চাননি। আজকে বাংলাদেশের দ্বিতীয় সরকারের প্রধান ব্যক্তি আসিফ নজরুল, যার হাতে আইন মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় আছে, তিনি তার বক্তব্যের শুরুতেই আসিফ মাহমুদুর রহমানকে একেবারে দেবতা তুল্য করে কথা বলেছেন এবং বলেছেন যে না, মাহমুদুর ভাইয়ের অবদান আমরা সবাই জানি, তার এই মামলাটি যে একদম ভুয়া সেটাও আমরা জানি, কিন্তু তাকে যে পরামর্শ দেওয়া হয়েছিল সেই পরামর্শ তিনি নেননি। কি পরামর্শ দেওয়া হয়েছিল? যে আপনি দেশে আছেন, এসে আপনার মতো জীবনযাপন করেন, আর মামলা যেটা আছে মামলার মতো চলবে। ঠিক একইভাবে একই মামলায় শফিক রহমান দেশে এসেছেন, তিনি আদালতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি, তাকে কেউ কিছু বলেও নাই। কিন্তু আপনি যখন আইনের, আমি বারবার আমার আলোচনায় বলেছি যে ক্যাঙ্গারুর আদালত ব্যবস্থা বিলুপ্ত করতে হবে বাংলাদেশ থেকে। তো ক্যাঙ্গারু আদালত ব্যবস্থা যদি বিলুপ্ত করতে হয় সেখান থেকে কোথাও না কোথাও তো শুরু করতে হবে। এর আগে যখন প্রধান বিচারপতি আমাদের হাসান সাহেব এবং অন্যান্য সিনিয়র বিচারপতিদের পদত্যাগে বাধ্য করানো হলো, তারপরে যে নতুন বিচারপতিরা এসেছেন আমাদের উচ্চ আদালতে, নিম্ন আদালতেও অনেক বিচারপতির পরিবর্তন হয়েছে। এই মেসেজটা গিয়েছে যে আইনটা অন্তত নিজস্ব গতিতে চলতে হবে, না হলে একটা দেশের কোথাও কোনো জিনিস থাকে না, আইন নিজস্ব গতিতে চলতে হবে। বিচারপতি, দলীয় বিচারপতিদের আমরা তাড়িয়েছি, এখন যারা আছে এটা আমাদের আন্দোলনের ফসলের প্রেক্ষিতেই গঠিত আদালত ব্যবস্থা। যদিও এই আদালত ব্যবস্থা পারফেক্ট না, কিন্তু এই আদালত ব্যবস্থাটাকে আইনের নিজস্ব গতিতে চলতে হবে। সেই আইনের নিজস্ব গতিতে আপনি যখন যান নিম্ন আদালতে, যখন জামিন চাইতে যান সরকারের পরামর্শকে উপেক্ষা করে, আমাদের মতো সুধীজনদের পরামর্শ উপেক্ষা করে, ওই বিচারপতির ক্ষমতা আছে কি, ওই বিচারকের ক্ষমতা আছে যদি আপনার সাজার মেয়াদটা 1 বছরের কম হয় তাহলে আপনাকে জামিন দিতে পারবে, কিন্তু 1 বছরের বেশি যদি মেয়াদ হয় তাহলে আপনাকে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের নেই। তাকে যেতে হবে মহানগর আদালতে কিংবা আরেকটি আদালতে। সেই আদালতে যেন মাহমুদুর রহমান যেতে পারে, এই জন্য আসিফ নজরুল
এবং আইন মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে কাগজপত্র রেডি করে দিয়েছে যে ওই দিনই আপনি যান আরেকটা আদালতে, সেই আদালতে আপনার জামিন, যেহেতু নিম্ন আদালত যেখানে আপনি গিয়েছেন সেটা জামিন দেওয়ার ক্ষমতা নেই আপনার, যেহেতু মামলার রায় আপনার যেহেতু সাজার মেয়াদটা অনেক বেশি, তিনি জানবেন। তার আইনজীবী স্পষ্ট করে বলেছেন যে তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো এই না যাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে কি মাহমুদুর রহমান বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন কিনা, এই প্রশ্ন ওঠাটা কারো কারো উঠেছে কিনা। যদি না উঠে থাকে, আমার উঠেছে বলেই আমার মনে হয়। অথবা এর বাইরে আরো একটি খেলা আছে, যেই খেলাটা তিনি খেলছেন, সেই খেলাটা কি সেটি আমি বলে শেষ করব। দেখুন, তিনি তার সততার কথা বলেছেন আসিফ নজরুল, আমিও মানি তার সত। তিনি অত্যন্ত সুদৃঢ় শক্ত মনের মানুষ, সৎ মনের মানুষ। আমরা কম বেশি সবাই এই সততাকে আমাদের জীবনের পাথেয় হিসেবেই আমরা গণ্য করি। তাই তিনি সৎ হিসেবে তিনি এই জামিন চাইবেন না, বরঞ্চ আদালতে যাবেন। রাষ্ট্র যেন সবকিছুকে ফেলে তুলে তাকে জামিন থেকে বের করে, সেটাই তিনি চাচ্ছেন। তো তিনি যদি এত সৎই হয়ে থাকেন, তার স্ত্রীর মামলার জামিন কেন তিনি চাইলেন? নিজের জন্য যদি সৎ থাকতে পারেন, স্ত্রীর জন্য কেন সৎ থাকতে পারলেন না? তিনি কেন তার স্ত্রীকে নিয়ে জামিনে গেলেন না আদালতে, কারাগার? এসব নানান প্রশ্ন আসতে পারে না, অনেকের কাছে যৌক্তিক, অনেকের কাছে অযৌক্তিকও হতে পারে, কিন্তু এটি বাস্তবতা যে মাহমুদুর রহমান তার স্ত্রীর জন্য জামিন চেয়েছেন, জামিনের ব্যবস্থা করেছেন, অথচ তার তিনি জামিন চাননি। রাষ্ট্র যেভাবে তাকে পথ দেখাইছে সেটাতে তিনি জাননি। তিনি চেয়েছেন তাকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি, হাউকাউটা করছি, সেটাই হোক। এবং এই হাউকাউয়ের নেতৃত্ব কারা দিচ্ছে সেটিও বোঝার দরকার। যে মাহমুদুর রহমান যখন জেলে গিয়েছেন, তার বিরুদ্ধে যখন এসব মামলা, সেই মামলাগুলো যেই সময় হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ সেই সময় তার এইসব মামলা এবং তার এই আমার দেশ পত্রিকা বন্ধ করার পেছনে বড় ভূমিকা রেখেছেন। দেখুন, আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি, আমাদের অনেক কথার মূল্য আছে, অনেকেই মূল্য দেন, অনেকেই গালি দেন, অনেকেই নানান রকম মতামত দেন। আমরা আমাদের রক্তের মাধ্যমে গঠিত এই সরকার বিব্রত হয়, এই রক্তের মাধ্যমে গঠিত এই সরকার অস্থিতিশীল বিতর্কিত হয়। এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা করি, তাহলে পতিত শেখ হাসিনা স্বৈরাচার, তার যে দোষর, তারাও যে চাচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করতে, অকার্যকর করতে, তাদের মধ্যে আমাদের তফাৎটা কোথায়? যৌক্তিক প্রশ্ন। কারো কারো মনে হতে পারে, কারো কারো মনে হতে পারে এটি অযৌক্তিক প্রশ্ন। আমি যেহেতু সবসময় একেবারে স্রোতের বিপরীতে দাঁড়িয়েও আমার কথাটা বলার চেষ্টা করেছি, সেজন্যই বলছি যে মাহমুদুর রহমানের জেলকে কেন্দ্র করে যেটি হচ্ছে, সেটি আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। কেন তিনি এটি করছেন সেটি প্রশ্ন তুলতে হবে। কেন তুলতে হবে? কারণ হলো, আমরা কাউকে হিরো বানাতে সময় নেই না, আবার কাউকে জিরো বানাতেও সময় নেই না। দুদিন আগে মনজুর আল মতিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মাতামাতি, আজকে তাকে নিয়ে ঠিকই তেমন ভাবে নেতিবাচক কথাবার্তা ছড়ানো হচ্ছে। আজকে মাহমুদুর রহমানকে নিয়ে যে ধরনের মাতামাতি, যে ধরনের উচ্ছ্বাস, আবেগ এবং ভালোবাসা, দুদিন পরে সেটি ম্লান হয়ে যাবে কিনা, যেতে পারে কিনা, সেই প্রশ্নটা রাখার জন্যই আজকের আলোচনা। এখন আসি, মাহমুদুর রহমান কেন এটা করছেন, কি গুঞ্জন আছে? গুঞ্জন সেটি হলো যে তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন। সেই রাজনৈতিক দল গঠন করার জন্য যেহেতু তিনি দীর্ঘদিন মাঠে অনুপস্থিত, তাকে কেন্দ্র করে কিছু হাইপ দরকার হতে পারে। সেই হাইপ তিনি তৈরি করার চেষ্টা করছেন কিনা, এটি নিয়ে সুধী মহলে আলাপ হচ্ছে। আমি সূত্র দিচ্ছি না, কিন্তু আমরা যখন কথা বলি তখন অনেকগুলো সূত্রের সম্মিলন ঘটিয়েই একটা অ্যাজাম্পশন করি, একটা অ্যানালিসিস করি। আমি কি মাহমুদুর রহমান নতুন রাজনৈতিক দল করলে সেটার বিরোধিতা করবো কিনা? না, করবো না। তিনি করতেই পারেন, এটি তার অধিকার। কিন্তু আপনারা যারা মাহমুদুর রহমানের জন্য এখন কথা বলছেন, লড়ছেন, তারা তার রাজনৈতিক দলে কতখানি থাকবেন, না থাকবেন, তখনও তাকে এখনকার মতো ভালোবাসবেন কিনা, এই প্রশ্নগুলো আপনাদের মাথায় থাকা উচিত। আমি শেষ করব, অনেকেই যে বলছেন যে রাষ্ট্র যদি এতটাই দায়িত্ববোধ সম্পন্ন হয়, রাষ্ট্রের কি করণীয় নাই মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তির মামলা তুলে নেওয়া নির্বাহী আদেশে? তাদের জন্য আমার একটাই প্রশ্ন, মাহমুদুর রহমানের মামলা নির্বাহী আদেশে তুলে নিতে হলে আমরা কি বেগম খালেদা জিয়ার মামলা নির্বাহী আদেশে তুলে নিতে বলেছে কিনা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান এখনো বিদেশে আছেন, পরবাসে জীবনযাপন করছেন। তিনি দেশে আসতে পারছেন না। তার মামলা কি নির্বাহী আদেশে তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছে কিনা বিএনপি? সরকারকে সেই দিকে করছে কিনা? যদি তারেক রহমানের মামলা নির্বাহী আদেশে তুলে নেওয়া হয়, কিংবা অন্যান্য যারা রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে তুলে নেওয়া হয়, আপনাদের কি মনে হয় না আপনাদের মধ্যে থেকেই একটা সেকশন বলবে এই সরকার বিএনপির পক্ষে কাজ করছে?
সেটি ভালো, না আইনকে মোটামুটি নিজের গতিতে চলতে দেওয়া ভালো? শেখ হাসিনার প্রচলিত ক্যাঙ্গারু আদালত ব্যবস্থাকে ভেঙে আমাদের রক্তের বিনিময়ে গঠিত যে নতুন আদালত ব্যবস্থা, সেটি একটি আইন অনুসরণ করুক। এমন তো না মাহমুদুর রহমানকে কারাগারে নির্যাতন করা হচ্ছে, এমনকি না তাকে একবারে অন্য একেবারে আয়নাঘরের মতো বন্দি সেলে রাখা হয়েছে। তো আমাদের এই সামান্য অস্থিরতা দেশকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি? আমরা কেন এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করার সৃষ্টি করছি, সেটি বোঝানোর জন্য, বলার জন্য একটু এই আলোচনা। এবং এই যে অনেকেই বলছেন যে বিভ্রান্ত ছড়াবেন না, একজন লিখেছেন রাজনৈতিক দল। দেখুন, আমি যখন কথা বলি তখন অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিস কারোর পছন্দ হয়, কারোর হয় না। দীর্ঘ দেড় দশকের সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও বলেছেন আমাকে যে আপনি বিভ্রান্ত ছড়াচ্ছেন, কিন্তু আমি মনে করেছি দেশের জন্য কথা বলা দরকার, গণতন্ত্রের জন্য কথা বলা দরকার, মানুষকে সঠিক তথ্যটা জানানোর দরকার, যেটা কেউ বলছে না। আমার মনে হয়েছে মাহমুদ ভাই এবং অন্য আরো কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্লগার মিলে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। সেই চেষ্টার অংশ হিসেবে একজন জেলে আছেন, আরেকজন বাইরে থেকে হাউখাও তৈরি করছেন, যেন দুজন মিলে, ওই যে কথা ছিল না এর আগে যে আমি বসতে বললে আমি দাঁড়ায় যাব, আপনি খাড়ায় যাবেন, ওই রকম একটা বিষয় মনে হচ্ছে। এরকম না হোক। মাহমুদ ভাই যদি রাজনৈতিক দল করতে চান, রাজনৈতিক দল করুন, আমরাও তার সাথে থাকবো। আপাতত তার যে ব্যক্তি চাওয়া, সেই ব্যক্তি চাওয়ার প্রেক্ষিতে রাষ্ট্র বিতর্কিত না হোক, সেটাই আমাদের চাওয়া। মাহমুদ ভাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, ছোট ভাই হিসেবে আমিও চাই তিনি দ্রুত বেরিয়ে আসেন। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।